যাতে সমস্যা না হয়। তো যেটা আর কি বলতেছিলাম যে আমাদের এই চ্যাপ্টার, আমরা আসলে চ্যাপ্টার তো অনেক বড়, অ্যাকর্ডিং টু সিলেবাস অনেক কিছু পড়ানো লাগে, কিন্তু আমরা আসলে খুব লিমিটেড কিছু পড়বো, যেহেতু আমাদের দুইটা ক্লাসের মধ্যে যতটুকু কমপ্লিট করা যায়। আমি প্রথমে বলতেছি যে আমরা আসলে পড়বোটা কি, যাতে করে তোমরা একটা ক্লিয়ার ধারণা পাও। তাহলে আমরা এই যে ফ্যারাডের এক্সপেরিমেন্ট দুইটা পড়বো, হ্যাঁ, এবং এই ফ্যারাডের এক্সপেরিমেন্ট ফার্স্ট এন্ড সেকেন্ড আর কি, এই দুইটা এক্সপেরিমেন্টের উপর বেস করে এই যে ফ্যারাডের ল আছে, লেন্স ল আছে, হ্যাঁ, লেন্স লটা অবশ্য ফ্যারাডের ল এর সাথে রিলেটেড। সো বেসিক্যালি এই যে ফ্যারাডের ল, এটা হচ্ছে আমাদের বলা যায় এই চ্যাপ্টারের মানে প্রাইম কনসার্ন, মেইন আলোচ্য বিষয় আর কি, ঠিক আছে এটা। এরপরে আরো যথারীতি বললাম যে আরো অনেক কিছু আছে, এখন অনেক কিছু তো আর আমরা পড়তে পারবো না। তো আমরা এরপরে যে দুইটা জিনিস আরেকটু ইম্পর্টেন্সের সাথে পড়বো, সেটা হলো শেষের দিকে সেলফ ইন্ডাকশন এন্ড মিউচুয়াল ইন্ডাকশন রিলেটেড যে জিনিসগুলা। তাহলে বলা যায় যে চ্যাপ্টার থেকে আরে কত নিচে সেলফ ইন্ডাকশন মিউচুয়াল ইন্ডাকশন, এই যে ইন্ডাক্টর এন্ড ইন্ডাকটেন্স, এই আর্টিকেলের ভিতরে ইন্ডাক্টর কাকে বলে, সেলফ ইন্ডাকটেন্স কি জিনিস, এবং আরেকটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন, এবং এদের রিলেটেড কিছু ম্যাথ আর কি। তাহলে এইগুলাই হচ্ছে আমাদের মূলত এই চ্যাপ্টারের টপিকস। মানে টপিকস বলা ভুল হচ্ছে, আরো অনেক টপিকস আছে, বাট আমরা এই দুইটা পড়বো আর কি, এইগুলাই পড়বো আর কি বেসিক্যালি। তাহলে প্রথমে আসো ফ্যারাডের এক্সপেরিমেন্টে। তো ফ্যারাডের এক্সপেরিমেন্ট হচ্ছে একটা মানে যুগান্তকারী এক্সপেরিমেন্ট, যদি আর কি এটা অনেক ইজি, কিন্তু যখন করা হয়েছে তখনকার রেসপেক্টে এটা অবশ্যই অনেক যুগান্তকারী এক্সপেরিমেন্ট। আসলে এটা আসলে কি বলতে চাচ্ছিল, বা এটার মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়া হচ্ছে আমাদের আগের যে চ্যাপ্টার, বুঝছো, সেই চ্যাপ্টারে আমরা দেখছিলাম যে তোমার একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ নিয়ে আসি, হ্যাঁ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিফ্লেকশন হয়, এরকম দেখছিলাম। আবার আমরা সাথে সাথে বার্ড সেভার্ট লতে আমরা এটাও বলছি যে একটা তারের, হ্যাঁ, আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, যে যদি তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, এরকম আমরা বলছি। তো এখন আমরা বলছি যে যদি উল্টা ঘটনা করি, মানে আমরা না, বেসিক্যালি ফ্যারাডে দেখছে, ফ্যারাডে এখানে দুইটা এক্সপেরিমেন্ট করছে। এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট। তো ফার্স্ট এক্সপেরিমেন্টের সেট আপটা যদি একটু আমরা ভালো করে দেখি, ঠান্ডা মাথায় দেখি, তাহলে তোমরা দেখবা যে এইটা একটা ক্লোজ সার্কিট আর কি। তো এই ক্লোজ সার্কিটে একটা তারের কুণ্ডলী আছে, যেখানে মানে এই যে পেঁচানো তার আছে, এবং এটার সাথে এক প্রান্তে লাগানো আছে হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার তো এইখানে খুব মানে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে ক্লোজ সার্কিটের ভিতরে কোথাও কোনো পাওয়ার সোর্স নাই, মানে কোনো ব্যাটারি নাই বা এক্সটার্নাল কোনো পাওয়ার সোর্স নাই আর কি, ঠিক আছে। তাহলে নর্মালি একটা তার, সিম্পলি একটা তার, তো একটা তার যদি নর্মালি পড়ে থাকে, তাদের দুই প্রান্ত কানেক্টেড করে দিলাম একটা
গ্যালভানোমিটারের সাপেক্ষে বা এরকম কিছু, তাহলে তো আসলে তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটার কথা না, এমনি তার পড়ে আছে মনে করে এরকম। এখন এইখানে যেটা করছে যে সে একটা বার ম্যাগনেট, এই যে আমরা জানি যে প্রত্যেকটা ম্যাগনেটে নর্থ পোল সাউথ পোল এরকম থাকে, তো বার ম্যাগনেটে মনে করো নর্থ পোলটাকে সে কি করছে, বারবার ওই ম্যাগনেটে মানে যে ক্লোজ সার্কিট তার দিকে আনতেছে এবং তার দিকে আনতেছে এবং তার দিক থেকে অপোজিট দিকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু দুইটা ফিগার, হ্যাঁ, মানে এটা আরেকটা অবস্থা আর কি। মানে এখানে নিয়ে যাচ্ছে, ডিরেকশন হচ্ছে ফরওয়ার্ড, এখানে হচ্ছে রিভার্স, পিছনের দিকে নিয়ে যাচ্ছে ম্যাগনেটটাকে। তো তাতে করে যেটা দেখছে সে, যে এই যে গ্যালভানোমিটারের যে ডিফ্লেকশন আর কি, শুরুর দিকে ছিল এইদিকে, মনে করো ডান দিকে, পরবর্তীতে এটা ডিফ্লেকশন দেখা গেল বাম দিকে। তাহলে এই ডিফ্লেক্ট এটা মানে এটা সাইড চেঞ্জ করে ডিফ্লেকশন করছে। তাহলে এখন আমরা প্রথমে যদি গ্যালভানোমিটারের প্রপার্টিজ সম্বন্ধে একটু জানি বা জানতে চাই, তাহলে আমরা জানি যে গ্যালভানোমিটার হচ্ছে বেসিক্যালি একটা যন্ত্র বা মিটার, যেটা কোনো একটা পার্টিকুলার সার্কিটে কারেন্টের উপস্থিতি ডিনোট করে আর কি, ঠিক আছে। শুধুমাত্র কারেন্ট আছে কি নাই সেটা ডিটেক্ট করে আর কি, উপস্থিতি ডিটেক্ট করে। এখানে কারেন্টের পরিমাণ কম নাকি বেশি, বা কম হলে কত কম, বেশি হলে কত বেশি, এরকম কোনো ব্যাপার সে করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। আমরা তোমাদের মানে আমাদের ভার্সিটি খোলা থাকলে তো আমাদের সেকেন্ড সেমিস্টারেই ফিজিক্স ল্যাব থাকতো, তো গ্যালভানোমিটার এগুলো তো অনেকই আছে, এগুলো তো তোমরা দেখতে পারতো। যাই হোক, আমি তোমাদের কিছু ছবি দেখাই ফার্স্টে, হ্যাঁ, যাতে করে তোমরা আসলে এগুলো একটু বুঝতে পারো আরো বেটার। তো আমরা এই যে ছবি দেখবো, দেখ এখন ছবি দেখতেছি, ঠিক আছে। তো এইখানে এই যে মাঝখানের যেটা, এটা হচ্ছে গ্যালভানোমিটার মনে করো। তো এটাকে তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখবা যে তোমার এইখানে এই যে কাঁটাগুলো আছে, ঠিক আছে, 100 200 300 প্লাস মাইনাস, এদের কোনো কি নাই, একক নাই, ঠিক আছে, কোনো একক নাই, জাস্ট নাম্বার। অর্থাৎ পার্টিকুলার যে কোনো একটা ডিফ্লেকশনে, যে কোনো একটা দিকে ডিফ্লেকশন হলে ইলেকট্রন সেখানের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করতেছে, আমরা সেটা বুঝবো। হয়তো প্লাসের দিকে গেলে নেগেটিভ থেকে পজিটিভ, এবং মানে ডিরেকশনটা বুঝবো আর কি, কারেন্টের ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সার্কিটের উপর বেস করে যেহেতু ডিরেকশন চেঞ্জ হতে পারে। আবার মনে করো যদি আমরা আমরা যদি কি পরিমাণ কারেন্ট ভিতর দিয়ে যাচ্ছে জানতে চাইতাম, তাহলে আমরা প্রথম হচ্ছে অ্যামিটার। তো এখন দেখো এই অ্যামিটারে কিন্তু একক আছে, এই যে অ্যাম্পিয়ার, এখানে মাইক্রো অ্যাম্পিয়ার, এই মিটারটা মাইক্রো অ্যাম্পিয়ারে মেজার করতেছে, খুব কম পরিমাণ কারেন্ট। এবং সিমিলারলি তোমার দুইটা মানে সার্কিটের দুই প্রান্তের মধ্যবর্তী যে ভোল্টেজ, সেটা আমরা যেটাতে মেজার করি সেটা হচ্ছে ভোল্ট মিটার, এবং সেখানেও কিন্তু একক আছে, যে মিলি ভোল্ট, এটা একক আর কি। সো যেটা বলতে যাচ্ছি যে গ্যালভানোমিটার যেটা করে, তো কেবলমাত্র কি করে, তোমার একটা সার্কিটে ইলেকট্রনের ফ্লো হচ্ছে কি হচ্ছে না, মানে কারেন্টের উপস্থিতি ডিটেক্ট করে শুধুমাত্র, কম বেশি কিরকম সেগুলো আমরা জানি না। তাহলে এখন আমরা আমাদের এই এক্সপেরিমেন্টে আসি। তো আমরা যেহেতু দেখছি যে যে তোমার একটা ম্যাগনেটকে এই ক্লোজ সার্কিটের কাছে আনা এবং দূরে নিয়ে যাওয়ার কারণে এই গ্যালভানোমিটারের
কাঁটাতে বিক্ষেপ হচ্ছে, হ্যাঁ, গ্যালভানোমিটারের কাঁটাতে কি হচ্ছে, বিক্ষেপ হচ্ছে। তাহলে বিক্ষেপ তো আর এমনি এমনি হয় না। তো আমরা তাহলে ধরে নিতে পারি যে এই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের কারণে, অর্থাৎ যখন কাছে নিয়ে আসছি তখন ম্যাগনেটিক ফিল্ডের কাছাকাছি চলে যাচ্ছে, ফ্লাক্স লাইন ফ্লো লাইন বেড়ে যাচ্ছে, যখন দূরে নিয়ে যাচ্ছি তখন ম্যাগনেটিক ফিল্ড থেকে দূরে চলে যাচ্ছে, এবং ইভেনচুয়ালি ফ্লাক্স লাইন বা ফ্লো লাইন গুলো কমে যাচ্ছে। তাহলে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের কারণে আমরা ধরে নিচ্ছি যে এই বদ্ধ যে কুণ্ডলী, সেই কুণ্ডলীর ভিতরে কি হচ্ছে, তোমার ইলেকট্রনের ফ্লো হচ্ছে। এবং সেইটার কারণেই দেখা যাচ্ছে যে যখন ইনওয়ার্ড ডিরেকশনে তখন কাঁটা একদিকে ঘুরলে, যখন রিভার্স ডিরেকশনে যাচ্ছে তখন কাঁটাটা আরেক দিকে ঘুরতেছে। তাহলে এইটা ছিল একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট থেকে প্রথম আইডিয়া করা হলো যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হলেও ইলেকট্রনের ফ্লো হতে পারে বা কারেন্ট প্রডিউস হতে পারে। এখন দেখো, মানে বৈজ্ঞানিক কোন ধারণা এক্সপেরিমেন্ট আর কি, সেটা তো শুধুমাত্র ধারণার উপর বেস করে হয় না, সেটাকে আরো সূক্ষ্মভাবে করতে হবে। মানে এক্সপেরিমেন্টটাকে আমাদের প্রুভড পর্যায়ে নিয়ে যেতে হবে আর কি, ঠিক আছে, যে এটার মধ্যে কোনো সন্দেহ থাকলে হবে না। এখন মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে এরকম মনে করতে পারে অনেকেই যে হয়তো কোনো কারণে এখানে মানে কোন রকম কোন যান্ত্রিক গোলযোগ বা অন্য কোনো কারণে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হচ্ছে, বেসিক্যালি এদের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রন ফ্লো করতেছে না, কারণ তারের সাথে কারো কোনো কানেকশন নাই, কেন ইলেকট্রন ফ্লো করবে, এটা মনে করা অস্বাভাবিক না। তো সেই সন্দেহ দূর করার জন্য এই এক্সপেরিমেন্ট 2 যেটা, সেটা করা হয়েছে, ওই যে সন্দেহটা ওটা দূর করার জন্য। তো এখানে এক্সপেরিমেন্ট 2 করা হয়েছে, দেখা যাচ্ছে এখানে ডান দিকের যেটা, সেটা আগের মতোই একটা বদ্ধ কুণ্ডলী, যেখানে মানে অনেকগুলো পেঁচানো তার আছে এবং সেটার সাথেও গ্যালভানোমিটার লাগানো। এবং ডান দিকে আরেকটা কুণ্ডলী, কিন্তু সেটার সাথে পাওয়ার সোর্স আছে, ঠিক আছে, এটা ব্যাটারি কানেক্টেড। তাহলে ন্যাচারালি যেহেতু ব্যাটারি কানেক্টেড আছে, তাহলে তার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করবে, ঠিক আছে না, ইলেকট্রন ফ্লো করবে। তাহলে ইলেকট্রন ফ্লো করলে কারেন্ট ফ্লো করবে, তাই না, কারেন্ট প্রবাহ হবে। তাহলে এখানে পাওয়ার সোর্স আছে, এবং ততদিনে এইটা একটা প্রুভড জিনিস যে একটা তোমার পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে তার কাছে তার সংস্পর্শে আরেকটা পরিবাহী তার আনলে সেটার মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করে, সেটাকে আমরা ইন্ডাকশন বলি আর কি, আবেশ। আমরা সেগুলো এই চ্যাপ্টারে আরো একটু ডিটেলস করবো। তো যেটা আমি বলছি সেটা হলো যে এইটা প্রুভড একটা জিনিস। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে এই ব্যাটারির কানেকশনটা যখন আমরা উল্টা করে দিই, অর্থাৎ মনে করে এখানে পজিটিভ আছে আর এখানে নেগেটিভ, যদি রিভার্স ডিরেকশনে করে দিই, পজিটিভটা নেগেটিভের জায়গায় এবং নেগেটিভটা পজিটিভের জায়গায়, তাহলে তখন দেখা গেল যে এই যে গ্যালভানোমিটারের যে ডিফ্লেকশন সেটাও রিভার্স হচ্ছে। তাহলে যেহেতু এই কুণ্ডলীটাকেই এইখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, তাহলে এই কুণ্ডলীটা সেকেন্ড কেজে যেহেতু ইলেকট্রনের এখানে ফ্লো হচ্ছে বলেই এখানে গ্যালভানোমিটার ডিফ্লেকশন হচ্ছে, তাহলে এখানে চিন্তা করা যায়, ধারণা করা যায় যে ওইখানেও যেমন এখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্ডাকশনের কারণে ইলেকট্রিক ফিল্ড পরেরটাতে ক্রিয়েট হয়েছে, এখানে তাহলে ম্যাগনেটিক ফ্লেক্সের পরিবর্তনের কারণেও এখানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, না হলে গ্যালভানোমিটারে রিফ্লেকশন হইতো না, কারণ ওইটা তো আমাদের কাছে প্রুভড। সো ওইখানে যেহেতু হচ্ছে এখানেও হচ্ছে, তাহলে দুই জায়গায় এদের ভিতরে কারেন্ট ফ্লো করতেছে। সো এটাই হচ্ছে ফ্যারাডের এক্সপেরিমেন্ট, এবং যে এক্সপেরিমেন্টের মূল কথা হলো ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন করলেও কারেন্ট প্রডিউস করা যায় বা কারেন্ট প্রডিউস হয়, ঠিক আছে। তো মনে করো আমি তোমাদের এক্সপ্লেন করতে পারি যে এক্সপ্লেন ফ্যারাডেস এক্সপেরিমেন্টস
অথবা ফার্স্ট এক্সপেরিমেন্ট অর সেকেন্ড এক্সপেরিমেন্ট, তো তাহলে তোমাকে আমাকে এক্সপ্লেন করতে হবে, বা আমি তোমাকে বলতে পারি যে তুমি এই যে ফ্যারাডের এক্সপেরিমেন্ট থেকে কি বুঝতে পারছো, মানে এক্সপেরিমেন্টটা কেন করা হয়েছিল। অথবা আমি তোমাকে মনে করো এরকম প্রশ্ন করতে পারি যে সেকেন্ড এক্সপেরিমেন্টটা কেন করার প্রয়োজন হলো, মানে ফার্স্ট এক্সপেরিমেন্টে কি ঘাটতি ছিল যেটার কারণে সেকেন্ড এক্সপেরিমেন্টটাও করার প্রয়োজন হলো। তাহলে এই জিনিসগুলো এখানে আমাদের কোশ্চেন আসতে পারে আর কি। সো আমি তো সবই বললাম, এখন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বলতে পারো এই এই দুইটা এক্সপেরিমেন্ট রিলেটেড, তারপর আমরা নেক্সট টপিকে যাব। তো যদি না থাকে প্রশ্ন, আমি ধরে নিচ্ছি নাই, থাকলে তো বলতেই পারো। তো যদি না থাকে প্রশ্ন, তাহলে আমরা আমাদের পরবর্তী টপিক অর্থাৎ এই এক্সপেরিমেন্টের উপর বেস করে, হ্যাঁ, ফ্যারাডে কি লতে গেল। আচ্ছা, তার আগে আমরা কনক্লুশন গুলা পড়ি, অর্থাৎ ফ্যারাডে এক্সপেরিমেন্ট দুটো থেকে তার সিদ্ধান্ত কি নিল। So in both experiments, Faraday found that electric effect exists only when there is something changing. There was no steady deflection in the galvanometer, but the needle of the galvanometer uh, is suddenly deflected due to induced current produced to the circuit in three different ways. Three different ways মানে প্রথমে দুইটা বার ম্যাগনেট একবার নিয়ে আসছে, একবার কাছে, একবার দূরে নিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে এই তোমার সার্কিট কানেকশন। সো এখানে বলছে বাই মুভিং ম্যাগনেট নিয়ার দ্য ওয়্যার অর টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য ওয়্যার, এটার কারণে রিফ্লেকশন হচ্ছে। বাই মুভিং দ্য ওয়্যার টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য ম্যাগনেট, শুধু ওয়্যার না, ম্যাগনেটটাকেও সরি তারটাকেও যদি ম্যাগনেটের কাছে দূরে নিয়ে যাওয়া যায় তাহলে ডিফ্লেকশন হয়, এবং বাই চেঞ্জিং কারেন্ট ইন দ্য অ্যাডজাসেন্ট কারেন্ট, অর্থাৎ 3 নম্বর যে ফিগার, মানে পরবর্তী যে ফিগার সেইখানে আর কি। সো এইভাবে চেঞ্জ হয়। যাই হোক, এগুলো আমরা অলরেডি বলছিলাম। তো এই কথাগুলোর উপর বেস করে আমাদের ফ্যারাডে কিন্তু একটা ফর্মুলা দিছে। এখন সেই ফর্মুলাটাকে এক্সপ্লেইন করার জন্য আমাদের এই লেন্স লটা প্রয়োজন হবে, ঠিক আছে। তো আমরা লেন্স ল প্রথমে পড়ি, তারপরে ফ্যারাডের ফর্মুলাতে যাই, তাহলে আমাদের কাছে জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো লেন্স ল তোমরা যথারীতি ইন্টারভিউ পড়ছো, এবং এটাকে আমরা বলি হচ্ছে যে তোমার মানে অকৃতজ্ঞ সূত্র আর কি, এরকম একটা কথা, মানে সহজে মনে রাখার জন্য। অর্থাৎ এই এই সূত্রে আমরা দেখব যে একটা ইনডিউস কারেন্ট যে কারণে ইনডিউস হয়েছে, প্রডিউস হয়েছে, ঠিক সেই কারণটাকেই কি করে বাধা দেয় আর কি পরবর্তী কারেন্ট জেনারেশনের জন্য। তো আমরা ব্যাপারটা একটু সহজভাবে বুঝি আর কি। এখানে একটা ফিগার বা ডায়াগ্রাম থাকলে আমাদের বুঝতে আরো সুবিধা হতো। তো সেটার সুবিধার্থে আমরা একটা ডায়াগ্রাম কনসিডার করি। সাপোজ দিস ইজ এ বার ম্যাগনেট। আচ্ছা, আমরা আগে অন্য দাগগুলো মুছে ফেলি, তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আচ্ছা, সো আমরা একটা বার ম্যাগনেট মনে করলাম। মনে করো যে এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। সাপোজ এইখানে আমাদের কি আছে, একটা কুণ্ডলী আছে আর কি, তারের কুণ্ডলী।
এখানে গ্যালভানোমিটার লাগানো। তাহলে এখন এই ম্যাগনেটটাকে যখন আমরা এই তারের কুণ্ডলীর কাছাকাছি নিয়ে আসতেছি, এই নর্থ পোলের প্রভাবে এইখানে কারেন্টের একটা পার্টিকুলার ডিরেকশন ক্রিয়েট হচ্ছে। ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে কারেন্টটা তখন মনে করো এই যে ক্লক ওয়াইজ যাচ্ছে সাপোজ, এবং সেটার জন্য গ্যালভানোমিটার মনে করো ডান দিকে ডিফ্লেক্ট করতেছে, ধরে নিলাম। তো দেখা যাবে যে তোমার এই যে এইটা নর্থ পোলের প্রভাবে এখানে যে কারেন্ট প্রডিউস হয়েছে সেটার ধর্ম এবং এই নর্থ পোলের ধর্ম দুটো একই রকম। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে এই কুণ্ডলের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার কারণে একটা ম্যাগনেট প্রডিউস হয়েছে না, খুব সামান্য মানের হলেও। যেহেতু আমরা জানি যে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো ফ্লো করলে সেখানে একটা ম্যাগনেট প্রডিউস হয়। তাহলে সেই ম্যাগনেটের অর্থাৎ এই কারেন্টের ফ্লো করার কারণে যে ম্যাগনেট, সেই ম্যাগনেটের ধর্মটা এমন হবে যে এরকম, মানে তখন এদিকে নর্থ থাকবে তার ধর্মটা এরকম। তার মানে কি যত কাছাকাছি যেতে থাকবে, এটাও যদি নর্থ হয় এটাও যদি নর্থ হয়, তাহলে তারা পরস্পরকে মানে বিকর্ষণ করতে থাকবে, বাধা দিবে আর কি। তাহলে এটার কারণেই কিন্তু এটা প্রডিউস হলো, অথচ এইটাকে আর সে সামনের দিকে আগাইতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। আবার যখন মনে করো যে এই বাধা পেয়ে এই ম্যাগনেটটা পিছনের দিকে চলে যাবে, উল্টা দিকে, কাছে থেকে দূরে চলে যাবে, তখন যখনই এটা দূরে যাওয়া শুরু করবে তখনই এই ভিতরে কুণ্ডলের মধ্যে ডিরেকশনটা উল্টা হয়ে যাবে। উল্টা হয়ে যাবে মানে ওইটার কারণে যে ম্যাগনেটটা প্রডিউস হয়েছিল সেটার ডিরেকশন উল্টা এরকম হয়ে যাবে, যে এদিকে হয়ে যাবে তখন সাউথ পোল আর এদিকে হয়ে যাবে নর্থ পোল। তখন যে আবার ডাকবে যে ভাই এদিকে আয় এদিকে, কারণ যেহেতু সাউথ পোল নর্থ পোল আকর্ষণ করে। সো ব্যাপারটা হলো এরকম যে এটার কারণে এটা প্রডিউস হয়েছে, কিন্তু যখন কাছাকাছি যেতে যাচ্ছে তখন বাধা দিচ্ছে, আবার যখন দূরে যেতে যাচ্ছে তখন ডাকতেছে। তাহলে এই যে ঝামেলা একটা, ঠিক আছে, এই যে একটা মানে কি বলে এটাকে, একটা ডিলেমা, উভয় সংকট আর কি, সেটাই আমরা লেন্স ল থেকে এক্সপ্লেন করতে পারি বা জানতে পারি বা জানি আর কি, ঠিক আছে। তো সেইটা বেসিক্যালি লেন্স এক্সপ্লেন করছে, এবং এই এক্সপ্লেনেশনের উপর বেস করেই কিন্তু আমাদের ফ্যারাডের ফর্মুলাটা এস্টাবলিশড হয়েছে। তো আমি এখানে কি বললাম, অর্থাৎ লেন্স লর এক্সপ্লেনেশনে এই ডায়াগ্রাম এখানে কি বললাম, এটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু মানে লেন্সের যে লটা আসছে, মানে উনি এক্সপেরিমেন্টের পর মানে জিনিসটা এই যে মানে সাপোজ মানে সাউথ এই দিকে চলে যায় যখন, মানে ম্যাগনেটটা দূরে চলে যায় তখন সাউথ যে চেঞ্জ হয়ে যায়, আবার এই যে যখন নর্থ সাইডটা কাছে আসে তখন আবার যে নর্থ সাইড উল্টো হয়ে যায়, মানে এই সাফেলটা যে হয়, এটা কেমনে বুঝছে? এটা বুঝছে গ্যালভানোমিটার ডিফ্লেকশন চেঞ্জ হয়ে যায় এই জন্য। দেখো গ্যালভানোমিটারের ডিফ্লেকশন যদি আমরা যেটা বলছিলাম ক্লকওয়াইজ হয় তাহলে তো ডান দিকেই হইতো, তো যখন দূরে চলে যায় তখন দেখা গেল যে এটা বাম দিকে হয়ে গেল, তখন তাহলে ধরে নিল তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এখন। তাহলে আগেরটা যদি আমরা নর্থটা এদিকে ধরি তাহলে এখন সাউথ এদিকে হবে, কারণ ডিরেকশনটা পুরো উল্টা হয়ে গেল এই জন্য। জি স্যার, বুঝতে পারছি। এমনি গ্যালভানোমিটার এখানে বসালে এটা হবে, এটা তো এটা চিন্তা করছে যেহেতু অনেক মানে এই যে ইয়ার নর্থ সাউথের ডিরেকশনটা বোঝার জন্য গ্যালভানোমিটার বসাইছে। হ্যাঁ, না সেটা আমারও লাগে যে আজকে আমরা 2021 সালে বসে এগুলো আলোচনা করলে অনেক সময় অনেকে বুঝি না আমরা, অথচ এই এক্সপেরিমেন্ট গুলো সব করা হয়েছে 1836 সালে। তো কেমনে করছে আল্লাহ মাবুদ জানে, সেটা জি আসলে। স্যার, অবাক লাগে চিন্তা করলে। হ্যাঁ, সেটা অবাক লাগে, এটা সত্য কথা। তবে আহ তারা কিন্তু আমাদের চাইতে, মানে সত্যি কথা যদি বলি, তারা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি অজ্ঞ ছিল আর কি, মানে কালের বিবর্তনের কারণে। আমি এটা অন্যভাবে বলছি, কারণ জ্ঞান যে জিনিসটা
সেই জিনিসটা কিন্তু সভ্যতার সাথে বিকশিত হয়। ফর এক্সাম্পল, মানে এইটা আরেকটা মানে প্রুফ আমার কাছে লাগে ব্যক্তিগতভাবে। সেটা হলো এই যে আমাদের সবার বয়স সেম আর কি, আমরা যে একই দিনে জান্নাতে সবাই জন্মগ্রহণ করছে, আল্লাহর রূহ বানাইছে, একে একে সিরিয়ালি আসতেছি, এটা আমার কাছে মনে হয়। কেন বলছি সেটা বলি। সেটা হলো যেমন মনে করি ফ্যারাডে, লেন্স, এরা তো অনেক বেশি মানে জ্ঞানী ব্যক্তি ছিল, কিন্তু দেখো এরা কেমনে অ্যান্ড্রয়েড সেট চালায় দেয় সেটা জানতো না, অথচ দেখা গেল আজকালকার 2 বছরের একটা মেয়ে পারে। তাহলে ব্যাপারটা কি হলো, যে এই যে সভ্যতার বিকাশ হচ্ছে, যারা অনেক দেরিতে আসছে তারাও কিন্তু ওই পরিবেশের কারণে এসেই কিন্তু অ্যাডাপ্ট করে ফেলতেছে। তাহলে দেখা গেল যে নিউটন কিন্তু কেমনে মোবাইল চালাইতে হয় সেটাই জানতো। অ্যান্ড্রয়েড ফোনে নিজে নিজে গেম খেলতেছে বের করে আর কি, বা সামথিং এলস। সো হোয়াট ডাজ ইট মিন, মানে আমার কাছে যেটা মনে হয় যে সবার বয়স আসলে তাহলে সেম ছিল। নাহলে এই যত জ্ঞান ইভলিউশন হয়েছে সবগুলো জ্ঞানের জন্য ফিট হয়ে কিন্তু দুনিয়াতে জন্মগ্রহণ করতেছে। দেখা যাবে আজ থেকে আরো 50-100 বছর পরে আরো অনেক কিছু আবিষ্কার হয়ে গেলে আমরা যে সেগুলো বুঝবো না, কিন্তু তখনকার একদম বাচ্চা পোলাপান সেগুলো খুব ইজিলি অ্যাডাপ্ট করে নেবে। এই জিনিসটা আমার কাছে একটু অবাক লাগে আর কি। যাই হোক, তো ঠিক আছে, তাহলে আমরা লেন্স ল যেগুলো ব্যাখ্যা করলাম সেটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে, বা টু বি এক্সাক্ট আমরা একটা স্টেটমেন্টের মাধ্যমে আহ মনে রাখবো। তো লেন্স লর স্টেটমেন্টটা হচ্ছে এরকম, যে ইট স্টেটস দ্যাট, এখান থেকে দ্য ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ, অর্থাৎ এই যে সার্কিটের মধ্যে যে ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা কারেন্ট যে প্রডিউস হলো তার ডিরেকশন in a closed circuit is such that it opposes the very cause that produces it. তাহলে আমরা দেখছি যে এইটার ডিরেকশনটা এমন হয় যে এটা যে কারণে উৎপন্ন হয়েছে সেই কারণটাকে বাধাগ্রস্ত করছে, তাই না? আমরা তো সেটাই বললাম যে এখানে নর্থ পোল ক্রিয়েট হয়, এবং যখন কাছাকাছি যেতে যায় নর্থ পোল বিকর্ষণ করার কারণে কিন্তু এইটা এক্সটার্নাল যে ম্যাগনেটটা সেটা আবার দূরের দিকে চলে যেতে চায়। সো এটা হলো এটার স্টেটমেন্ট, যে দ্য ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ or current in a closed circuit is such that it opposes the very cause that produces it. So this law is based on the principle of conservation of energy. সেটা আরেকটা আলোচনা, যে কেমনে এটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি থাকে, তোমরা এটা ইন্টারে পড়ছো। যাই হোক, আমি এটা এখন আলোচনা করব না, আমি মূল আলোচনায় যাচ্ছি। সো to be more specific, this law says that the current induced in direction such that it produces magnetic flux tending to oppose the original change of flux, tending to keep the total flux through the circuit constant. তাহলে in case I ask you for statement, তাহলে তুমি মনে করো যে এই মাঝখানের লাইনটা স্কিপ করে এখান থেকে বলতে পারো, অথবা জাস্ট হুবহু এখান থেকে এখানে বলতে পারো। পরের অংশটা যেটা বললো যে টু বি মোর স্পেসিফিক, this law says that the current induced in a direction such that it produces magnetic flux. তুমি বলতে পারো, মানে অলরেডি আমি এক্সপ্লেন করছি যদিও, তারপরেও আমি তোমায় প্রশ্ন করতে পারি, আচ্ছা এইখানে তো ইয়ে হয়েছে তাই না, ইলেকট্রন ফ্লো করতেছে, তাহলে ইলেকট্রনের সাথে তো ম্যাগনেটের ডাইরেক্ট আকর্ষণ বা বিকর্ষণের কোনো সম্পর্ক নাই। তাহলে এইখানে ভিতরে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তার জন্য ম্যাগনেট কেন সামনে পিছনে আসবে, বিকর্ষিত হবে, সেটা এখানে বলা হয়েছে। সেটা অলরেডি আমি বললাম, কেউ একজন বলো তো আমি কি বললাম। মানে বাইরে থেকে আমরা একটা চার্জ নিয়ে যাচ্ছিলাম, ম্যাগনেট নিয়ে যাচ্ছিলাম তাই না, এই ম্যাগনেটের কারণে ওইখানে ভিতরের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে।
কিন্তু কারেন্টের সাথে তো ম্যাগনেটের ডাইরেক্ট কি নাই, আকর্ষণ বা বিকর্ষণের কোনো সম্পর্ক নাই। তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে, হইলো, তাতে কি হয়েছে? তাহলে তার জন্য আবার ম্যাগনেট কেন পিছনের দিকে ফিরে আসবে? সেটা অলরেডি আমি বললাম যদিও, তারপরে আবার বলি, এই যে এখানে এখনো লেখাও আছে যে আমরা জানি কোন একটা সার্কিটের ভিতরে কারেন্ট যদি ফ্লো করে তাহলে সেইখানে আবার ম্যাগনেট প্রডিউস হয়। তাহলে এখানে বেসিক্যালি দুইবার কনভার্সন হচ্ছে, এইটার কারণে এখানে কারেন্ট হচ্ছে, কারেন্টের কারণে আবার ম্যাগনেট হচ্ছে। এই ম্যাগনেটটা ওই অরিজিনাল ম্যাগনেটটাকে বাধাগ্রস্ত করতেছে, সেটা বলতেছে আর কি। ঠিক আছে, তো এইটা কিন্তু এখানে বলছে যে তোমার কি বলছে যে যে এটা যে কারেন্ট প্রডিউস করে, সেই কারেন্ট, এই যে ইনডিউসড কারেন্ট, সেই কারেন্ট আবার প্রডিউস করে একটা ম্যাগনেটিক ফ্লাক্স, যে ম্যাগনেটিক ফ্লাক্সটা অরিজিনাল ম্যাগনেটিক ফ্লাক্স থেকে অপোজ করে, বাধাগ্রস্ত করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের লেন্স ল। পড়বা, ভিডিও হচ্ছে, ভিডিও দিয়ে দেব, ঠান্ডা মাথায় প্রয়োজনে আবার দেখবা, তারপরে গিয়া পরীক্ষার জন্য প্রিপেয়ার হবা। তাহলে আমরা এখন মেইন আলোচনায় আসি। আজকের আমাদের মেইন টপিক, যেটা মেইন আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে ফ্যারাডেস ল। মানে এতগুলো এক্সপেরিমেন্ট এবং এই লেন্স ল এর মূল কথা, সারবস্তু, এগুলোর সব সংকলন হচ্ছে এই ফ্যারাডেস ল। ঠিক আছে, তাহলে ফ্যারাডেস ল এক্সপেরিমেন্টের কথা বলছে এখানে, আমি ওগুলো পড়তেছি না, জাস্ট স্টেটমেন্টে চলে আসছি। ফ্যারাডে ল হিসাবে আসলে কি বলতে চাচ্ছে? ফ্যারাডে ল হচ্ছে দুইটা। প্রথম ল, সে বলছে যে whenever the magnetic flux associated with any closed circuit changes, তাহলে ওই ক্লোজ সার্কিটের ভিতরে যে ম্যাগনেটিক ফ্লাক্স রিলেটেড থাকে সেটা যদি চেঞ্জ হয়, an induced current flows through the circuit, তাহলে কারেন্ট সার্কিটের ভিতরে একটা কারেন্ট ফ্লো হয়, which last only so long as the changes last, সেটা এই কারেন্টটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ ওই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হতে থাকে। ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন থেমে গেল, তো কারেন্টের ফ্লোটাও থেমে যাবে। সো এটা হচ্ছে প্রথম কথা, হ্যাঁ, যে whenever the magnetic flux associated with any closed circuit changes, যে আমরা বাইরে বার ম্যাগনেট মনে করে ক্রমাগত যদি বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে নিতে থাকি, তাহলে কারেন্ট চলতেই থাকবে, এটাই আমরা বলছি। তাহলে an induced current flows through the circuit which last only so long as the change lasts. An increase in the magnetic flux produces inverse current, while the decrease in such flux produce direct current. এটা বেসিক্যালি ডিরেকশনটা উল্টা হবে সেটা বলছে। ইনভার্স আর ডিরেক্ট বলতে ইউজুয়ালি আমরা জানি হচ্ছে, হ্যাঁ, কারেন্ট ফ্লো করে হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, যেখানে হোয়ারাস ইলেকট্রন ফ্লো করে নেগেটিভ থেকে পজিটিভ। তো এই ডাইরেক্ট কারেন্ট হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ কারেন্ট যেটা, আর রিভার্স কারেন্ট হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ যেটা। তাহলে এটা জাস্ট ডিরেকশনের চেঞ্জ, এটা এমন কোনো ব্যাপার না যে স্যার এখানে আবার ইনভার্স কারেন্ট কি হলো আর ডিরেক্ট কারেন্ট, এটা জাস্ট আমরা বলছি ডিরেকশনটা চেঞ্জ হবে। আমরা বলছি যখন ফ্লাক্স ইনক্রিজ করব, অর্থাৎ বার ম্যাগনেটটা ওই কুণ্ডলীর কাছাকাছি নিয়ে যাব, তখন এটা ডিরেকশন ইনভার্স ডিরেকশন হবে, দ্যাট ইজ নেগেটিভ থেকে পজিটিভ। এবং যখন এটা দূরে নিয়ে যাব, ডিক্রিজ করবো ফ্লাক্সটা, তখন এটা ডিরেক্ট কারেন্ট হবে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে ডিরেকশনটা চেঞ্জ হবে সেটা বলছে। তাহলে এটা হলো মূলত এক্সপেরিমেন্টাল যে ফেনোমেনা বা এক্সপেরিমেন্টাল যে ফাইন্ডিং, সেটাকে প্রথমে ব্যাখ্যা করছে ফার্স্ট ফর্মুলা দিয়ে। আর সেকেন্ড ফর্মুলাতে যেটা করছে সেটা হলো ওই ফাইন্ডিংসটাকে একটা ইকুয়েশনে দাঁড় করাইছে, কারণ বেসিক্যালি কোনো কিছু সলভ করতে হলে তো আমাদের ইকুয়েশনই লাগবে। তো সেকেন্ড ফর্মুলাতে আমরা আসছি, স্টেটমেন্ট 2। তাহলে ফার্স্ট ফর্মুলাতে যখন আমি ম্যাগনেটিক যে ম্যাগনেট যেটা আছে এটাকে যখন কাছাকাছি নিয়ে আসবো, তখন ওই যে ইনভার্স কারেন্টটা প্রডিউস হবে নাকি? আর যখন দূরে নিয়ে যাব তখন হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, যেটা মানে প্লাস থেকে মাইনাসের দিকে তখন আবার যাবে। ওকে, সো আমরা সেকেন্ড স্টেটমেন্টে বলছি দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ, দ্যাট ইজ যেটা প্রডিউস হলো ক্লোজ সার্কিটের ভিতরে, এটাকে আমরা ই বা অ্যাপসিলন দিয়ে প্রকাশ করি, এখানে অ্যাপসিলন লিখছি, তোমরা ইও লিখতে পারো। So the magnitude of the induced EMF produced in a coil is directly proportional to the rate of change of magnetic flux through the coil. তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন with respect to time, rate of change of
ম্যাগনেটিক ফ্লাক্স চলছে, তাহলে E is proportional to d phi by dt, এটা মূল কথা। সো এখন ফাই কে আমরা বলতে পারি যে বিডিএস, আমরা গতদিনই বলছি ম্যাগনেটিক ফ্লাক্স পড়াইছিলাম। তো যদি এই বিডিএস এর মান আমরা এখানে বসাই, তাহলে আমরা এই যে ডি ডিটি অফ বিডিএস পাবো, ইন্টিগ্রাল, ক্লোজ ইন্টিগ্রাল। ব্যাপার হলো এখানে একটা সাইন আছে মাইনাস, এইটা কেন? এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই মাইনাস সাইনটা আসছে কি থেকে, লেন্স ল থেকে, মানে সাইনটা আসছে কি থেকে, লেন্স ল থেকে, যে এই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনটা এমন যেটা তার ওই যে কারণে প্রডিউস হয় সেই কারণটাকে বাধাগ্রস্ত করে, সেটা ইন্ডিকেট করার জন্য। অর্থাৎ একটা যদি বাড়াইতে থাকো তাহলে সমানভাবে যে আরেকটা বাড়তেই থাকবে অলওয়েজ তাই না, বরং একটা সাডেন টাইমে সেটাকে আবার ধাক্কা দিয়ে পিছনের দিকে ফিরে, এইটাই মাইনাস সাইন দ্বারা আইডেন্টিফাই করা হয়। আমি সহজভাবে যদি বলি, দেখো আমাদের এইখানে ফার্স্ট স্টেটমেন্টে বলা হচ্ছিল যে যতক্ষণ না ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে ততক্ষণ কারেন্ট ফ্লো হবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যত কাছে নিয়ে একদম গায়ে লাগানো পর্যন্ত আরো বেশি পরিবর্তন হবে, কিন্তু ধাক্কা দিচ্ছে কেন পিছনের দিকে? এই ধাক্কা দেওয়ার ঘটনাটা কিন্তু আমরা এই মাইনাস সাইন দিয়ে এক্সপ্লেন করি, যে ঠিক আছে যত চেঞ্জ হবে তত ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হবে, ঠিক আছে, কিন্তু তার ডিরেকশনটা হবে আবার অপোজিট। অর্থাৎ এইটার কারণে যে ইয়েটা হবে, ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে, সেটার ডিরেকশন এইটার ডিরেকশনের উল্টা হবে। অর্থাৎ এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে, ঠিক আছে, এরকম আর কি। মানে মাইনাস প্লাস বলতে এখানে আকর্ষণ বিকর্ষণের কনসেপ্ট থেকে, অর্থাৎ যখন কাছাকাছি যেতে থাকবে তখন ধাক্কা দিবে, আবার যখন দূরে যেতে থাকবে তখন কাছে টানবে, এই কনসেপ্ট থেকে মাইনাস সাইনটা আসছে আর কি। সো ইট অল এক্সপ্লেন দা ফ্যারাডেস ল। তাহলে আমরা এখানে তোমার এই যে ডিএস আর কি, এগুলোর মানও যদি বসাই তাহলে আমাদের এক্সপ্রেশনটা ফাইনালি কেমন আসে সেটা অবশ্যই এখানে এক্সপ্লেনেশন নাই। আচ্ছা যাই হোক, আমি দেখাচ্ছি সেটা। তো এই যে ডি ফাই বাই ডিটি, এটা বেসিক্যালি আমাদের মেইন ফর্মুলা, মাইনাস ডি ফাই বাই ডিটি যেটা, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা ফর ফ্যারাডেস ল। হ্যাঁ বলো তালিম, বলো, শুনতেছি আমি। সরি স্যার, এখানে ভুল করে আনমিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভুল করে আনমিউট হলে ভুল করে হয়েছে, নো প্রবলেম। তো আমি যেটা চাই সেটা হলো তোমরা দুইটা এক্সপেরিমেন্ট এক্সপ্লেন করবা, সাথে সাথে কি যেন বলে, ফ্যারাডেস লটাকে এক্সপ্লেন করতে শিখবা, এন্ড এর বাইরে ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু নিজেরা সলভ করবা। এই যে এগুলো সব ফ্যারাডেস ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, 11.1 2, হ্যাঁ 3, মনে করো যে 4টা ব্লার হয়ে গেছে। আচ্ছা আমি ছবিগুলা তুলতে গেলে হাত কেঁপে যায় মনে হয়, যাই হোক 4টা আছে, তারপর ইন্ডাক্টর, এগুলোর ম্যাথ গুলো আছে, তাহলে এই ম্যাথ গুলো দেখবা তোমরা, এবং আরো রিলেটেড ম্যাথ দেখবা। হ্যাঁ নিজেরা, যেমন আমি যদি তোমাকে এইখানে প্রথমে যে ম্যাথটা আছে এরকম যদি এটাকে একটু এক্সপ্লেন করি, বলা হচ্ছে যে all metal aeroplane drives down vertically at 300 km/s at a place where the horizontal component of the earth field is 0.4 orested. Earth field মানে earth magnetic field. So if the wingspan is 30 meters, what will be the resulting potential difference between the tips? তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স যেটা কভার করতেছে, হ্যাঁ সেটা হলো যে তোমার বলতেছে 1 সেকেন্ডে 300 কিলোমিটার/সেকেন্ড, 300 কিলোমিটার ডিস্টেন্স আর কি। আর ডিস্টেন্স বিটুইন উইংস টিপস মানে ওই যে দুই দিকে যে পাখা থাকে আর কি, হ্যাঁ এরোপ্লেনের আর কি, তার 30 মিটার বলছে। তাহলে therefore the area swept by the wing span in 1 second dA by dt, এবং সেটা হচ্ছে যে তোমার 1 সেকেন্ডে যে ডিস্টেন্স অতিক্রম করলো এটাকে আমরা ডিস্টেন্স ধরতেছি, আর এই প্রস্থটাকে প্রস্থ ধরতেছি। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এরিয়া, সো এই 30 ইন্টু এটা টোটালটা হচ্ছে আমাদের এরিয়া, ইন্টু ডিটি, ডিটি তো 1 সেকেন্ড, সো এটা হচ্ছে
টোটাল এরিয়া ডিএ বাই ডিটি। এন্ড এরিয়াটা আমাদের লাগতেছিল ওই যে বিডিএস ছিল না, তো ডিএস তো বেসিক্যালি আমাদের এরিয়া কম্পোনেন্ট ছিল, ওইখান থেকে ওইটার জন্য আমরা এরিয়া দিতাম। এখন হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স ইনডিউস বিটুইন উইং টিপস, তাহলে ফর্মুলা হচ্ছে E is equal to minus d phi by dt is equal to d dt of minus b dot a, এখানে ds এর পরিবর্তে a লিখছি বেসিক্যালি, মাথায় রাখো। সো আমরা তখন বলতে পারি যে তোমার এই মানে ইয়ে করলে কি যেন বলে, এক্স ওয়াই এর ফর্মুলাতে ইন্টিগ্রেশন করলে, ডিফারেন্সিয়েশন করলে, তখন আমরা এই যে ডিভি বাই ডিটি ইন্টু এ বা বি ইন্টু ডিএ বাই ডিটি এরকম লিখতে পারি। এখানে এইচ বেসিক্যালি ডিভি বাই ডিটি কে আমরা এইচ বলি। সো তুমি এখানে ডাইরেক্ট বিও লিখতে পারো, এটা নিয়ে আই ডোন্ট মাইন্ড এখানে যে এইচ লিখতে হবে এটা, কারণ আরেকটা কনসেপ্ট তো আমি যতটুকু পড়াচ্ছি ততটুকু এক্সপেক্ট করি। সো এটার মান তুমি ওর স্টেটে বসাইতে পারো। এই যে এখানে এখন আরেকটা ব্যাপার হলো যে ওর স্টেট যেটা, হ্যাঁ সেটার মান হচ্ছে এই যে তোমার 1 ওয়েবার পার মিটার স্কয়ার ইজ ইকুয়াল 10 টু দি পাওয়ার 4 গোজ বা ওর স্টেট আর কি। তাহলে ওর স্টেটে এখানে মানটা ছিল হচ্ছে 0.4 ওর স্টেট, সেটার সাথে 10 টু দি পাওয়ার -4 গুণ করলে ওয়েবার পার মিটার স্কয়ার টেসলা হলো, যেটা আমাদের প্রচলিত একক বা এমকেএস একক আর সেটার সাথে এই যে ডিএ বাই ডিটি এর মান গুণ করলে যেটা হলো 360 ভোল্ট, তাহলে তার মধ্যে দিয়ে 360 ভোল্টের ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউসড হবে আর কি। এখন তুমি বলতে পারো যে স্যার মানে এগুলো তোমরা খুঁজে নিবা, যেহেতু এখন অনলাইন এক্সাম, যে ওর স্টেট এবং ওয়েবারের মধ্যে রিলেশন কি। আর অফলাইন হলে আমরা দিয়ে দিই তখন, কারণ সবকিছু তো স্টুডেন্টরা মনে রাখে না। অফলাইন হলে আমরা হয়তো ব্র্যাকেটে লিখে দিতাম লাস্টে যে 1 ওর স্টেট ইজ ইকুয়াল টু দিস, তাহলে তোমরা সেভাবে সলভ করতে আর কি। তো ঠিক আছে, তাহলে তোমরা এগুলো করবা। হ্যাঁ আমি চাইলে আজকেও টার্নের ক্লাস দিয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে কোনো একদিন বেশি প্রেশার না দিই, যেভাবে শুরু থেকে রিল্যাক্সলি পড়াচ্ছিলাম সেভাবে রিল্যাক্সলি পড়াই। তো আমরা শনিবারে আরেকটা ক্লাস নিব এবং ইনশাল্লাহ ওই দিনই শেষ করে দিব। তাহলে আমাদের পরীক্ষার জন্য আমরা ফুললি প্রিপেয়ার হয়ে যাবো। তোমাদের পরীক্ষা দেখলাম মঙ্গলবারে, সো আমি তোমাদের শনিবারের মধ্যে ফ্রি করে দিচ্ছি। তাহলে তোমাদের আমার প্রতি কোনো মানে কি যেন বলে অবজেকশন থাকারও কথা না যে স্যার আমাদের পরীক্ষা চলবে।